দ্য ডিবেটে আপনাকে স্বাগতম। আজকের এই ডিজিটাল যুগে যেখানে আমাদের মনোযোগের পরিধিটা ক্রমাগত ছোট হয়ে আসছে, সেখানে বই পড়ার অভ্যেসটাও যেন একটু একটু করে হারিয়ে যাচ্ছে। বিশেষ করে তরুণদের মধ্যে এই প্রবণতাটা বেশ স্পষ্ট। হ্যাঁ, আর সেখান থেকেই তো আমাদের আজকের আলোচনার প্রশ্নটা আসছে যে গভীর মনন, জ্ঞানার্জন আর মস্তিষ্কের সার্বিক বিকাশের জন্য ছাপা বই কি অপরিহার্য, নাকি ডিজিটাল মাধ্যমও সেই ভূমিকাটা সমানভাবে পালন করতে পারে? একদম। এই আলোচনাটি মূলত বই পড়া নিয়ে সাম্প্রতিক কিছু গবেষণা এবং বিশ্লেষণের উপর ভিত্তি করে তৈরি। আমি যুক্তি দেব যে আমাদের মস্তিষ্ক যেভাবে তথ্য প্রক্রিয়াকরণ করে, সেই নিরিখে দেখলে গভীর চিন্তার বিকাশে ছাপা বইয়ের কোনো বিকল্প নেই। আর আমি মনে করি সংকটটা আসলে বই না পড়ার মাধ্যমটা এখানে গৌণ। আমার মনে হয় ডিজিটাল বইয়ের সহজলভ্যতাকে কাজে লাগিয়ে তরুণ প্রজন্মকে পড়ার জগতে ফিরিয়ে আনাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমার অলস্থানটা তাহলে একটু ব্যাখ্যা করি। দেখুন, ছাপা বই পড়ার অভিজ্ঞতাটা শুধু তথ্য গ্রহণ নয়, এটা আমাদের মস্তিষ্কের জন্য একটা বহুমাত্রিক ব্যায়াম। কাগজের ওই স্বতন্ত্র গন্ধটা, পাতা ওল্টানোর শব্দ, এমনকি বইটা হাতে ধরে রাখার যে অনুভূতি, এই সব কিছু মিলে আমাদের মস্তিষ্কে এক ধরনের স্থানিক স্মৃতি বা স্পেশাল মেমোরি তৈরি করে। আচ্ছা, আপনার কি কখনো এমন মনে হয়েছে যে কোনো একটা তথ্য বইয়ের ঠিক কোন জায়গায় ছিল? পাতার উপরে বাম দিকে নাকি নিচে ডান দিকে? এটাই হলো সেই স্থানিক স্মৃতি, যেটা ডিজিটাল স্ক্রোলে তৈরি হওয়া প্রায় অসম্ভব। বিজ্ঞানও কিন্তু বলছে, স্ক্রিনে পড়ার সময় আমাদের চোখ এফ বা জেড প্যাটার্নে খুব দ্রুত তথ্য খুঁজে বেড়ায়, যাকে বলে স্কিমিং। কিন্তু ছাপা বই আমাদের রৈখিক বা লিনিয়ার পদ্ধতিতে, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়তে উৎসাহিত করে। এই ডিপ রিডিং ছাড়া জটিল বিষয় আত্মস্থ করা সত্যি খুব কঠিন। আর হ্যাঁ, ওই যে স্ক্রিনের ব্লু লাইটের ব্যাপারটা, ওটা তো আমাদের ঘুমের হরমোন মেলাটোনিন নিঃসরণে বাধা দেয়, সেটাও তো প্রমাণিত। একটা গবেষণায় দেখেছিলাম, মাত্র ৬ মিনিট ছাপা বই পড়লে নাকি মানসিক চাপ ৬৮% পর্যন্ত কমতে পারে। আর সব শেষে, যখন আমরা টাকা দিয়ে একটা বই কিনি, সেটার প্রতি আমাদের এক ধরনের মানসিক এবং আর্থিক বিনিয়োগ থাকে। এই মালিকানার বোধটা বিনামূল্যে পাওয়া অগণিত পিডিএফের ক্ষেত্রে ঠিক তৈরি হয় না। আপনি যে একটা আদর্শ পড়ার পরিবেশের কথা বলছেন, তার সঙ্গে আমি তাত্ত্বিকভাবে একমত। কিন্তু আমার মনে হয় এই আদর্শ পরিস্থিতিটা আমাদের বাস্তবতা থেকে অনেক দূরে। মূল সমস্যাটা হলো মানুষ বই পড়ছেই না। সেখানে কোন মাধ্যমে পড়ছে সেই বিতর্কটা আমার কাছে একটা বিলাসিতা মনে হয়। বাংলাদেশের কথাই ধরুন না, পাঠাভ্যাসে আমরা বিশ্বের ১০২টা দেশের মধ্যে ৯৭তম। এখানকার প্রায় ৬০% শিক্ষার্থী ডিজিটাল বই পছন্দ করে, কারণ এটা সস্তা এবং হাতের নাগালে। যে তরুণ প্রজন্ম ইনস্টাগ্রাম রিলস বা টিকটকের মতো, যাকে বলে চিপ ডোপামিন বা মুহূর্তের বিনোদনে অভ্যস্ত, তাদের কাছে বই পৌঁছে দেওয়াটাই তো প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ। ডিজিটাল মাধ্যম ঠিক সেই সুযোগটা তৈরি করে দিচ্ছে। আপনি মনোযোগের অভাবের কথা বলছেন, কিন্তু এটা কি মাধ্যমের দোষ, নাকি আমাদের ব্যবহারের অভ্যাসের সমস্যা? নোটিফিকেশন বন্ধ করে একটা নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করে পড়লে ডিজিটাল মাধ্যমেও তো গভীর পাঠ সম্ভব, তাই না? কিন্ডলের মতো ডেডিকেটেড ই-রিডারের কথাও ভাবুন। সেখানে তো অন্য কোনো ডিস্ট্র্যাকশন বা বিক্ষেপের সুযোগই নেই। তাই আমার মতে অভ্যাস তৈরি করাটাই প্রথম লক্ষ্য হওয়া উচিত, মাধ্যম দিয়ে শুরুতেই একটা বাধা তৈরি করা নয়। অভ্যাসের কথা বলছেন, ভালো কথা, কিন্তু সেই অভ্যাস আমাদের মস্তিষ্কের উপর কি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলছে সেটাও তো দেখতে হবে। এখানে নিউরোসায়েন্সের প্রসঙ্গটা আসে। ছাপা বই পড়ার সময় আমাদের মস্তিষ্কের ভাষা, স্মৃতি, কল্পনা এবং আবেগের কেন্দ্রগুলো একসঙ্গে সক্রিয় হয়ে ওঠে, যা আমাদের নিউরাল নেটওয়ার্ককে শক্তিশালী করে। এমোরি ইউনিভার্সিটির একটা দারুণ গবেষণার কথা ভাবুন। অংশগ্রহণকারীদের রবার্ট হ্যারিসের পম্পেই উপন্যাসটা পড়তে দেওয়া হয়েছিল। দেখা গেছে পড়ার পরও বেশ কয়েকদিন পর্যন্ত তাদের মস্তিষ্কের কানেক্টিভিটি উন্নত ছিল, যেন তারা ঘটনাগুলো নিজেরা সারণিকভাবে অভিজ্ঞতা করেছে। ইন্টারেস্টিং। এর কারণ হল ছাপা বই একটা ডিস্ট্র্যাকশন মুক্ত একক কাজের মাধ্যম, কিন্তু যখন আপনি ফোনে বা ট্যাবলেটে পড়েন, আপনার মস্তিষ্ক সবসময় এক ধরনের প্রতীক্ষা মোডে থাকে। সে জানে যে এই একই ডিভাইস থেকে ইমেল, মেসেজ বা সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন আসতে পারে, ফলে মস্তিষ্ক কখনোই পড়ার কাজে পুরোপুরি নিবিষ্ট হতে পারে না। এই অর্ধ মনোযোগ কি গভীর পাঠের জন্য যথেষ্ট? আপনার যুক্তিটি আকর্ষণীয়, কিন্তু আমার একটা প্রশ্ন আছে।
মস্তিষ্কের এই পরিবর্তন কি কেবল ছাপা কাগজের জন্য সংরক্ষিত? আমার ঠিক তা মনে হয় না। এই পরিবর্তনটা আসে কন্টেন্টের সঙ্গে, গল্পের সঙ্গে পাঠকের একাত্ম হওয়ার ফলে। মাধ্যমটা এখানে একটা অনুঘটক মাত্র। যদি কোনো পাঠক ডিজিটাল ডিভাইসের সমস্ত বিক্ষেপ এড়িয়ে একটা গল্পে পুরোপুরি ডুবে যেতে পারেন, আমার বিশ্বাস তার মস্তিষ্কেও একই ধরনের পরিবর্তন ঘটবে। এমোরি ইউনিভার্সিটির গবেষণায় যা দেখা গেছে যে পাঠক ঘটনাগুলো নিজের অভিজ্ঞতা হিসেবে অনুভব করছেন, সেটা তো আসলে বিষয়ের সঙ্গে সংযোগের ফল। টেডেক্সে বক্তা রিটা কার্টার যেমনটা বলেছেন, ফিকশন পড়ার মূল শক্তি হল অন্যের পার্সপেক্টিভ বা দৃষ্টিকোণ থেকে জগৎকে দেখা, যা আমাদের সহানুভূতি বাড়ায়। এই অভিজ্ঞতা ডিজিটাল মাধ্যমেও পুরোপুরি সম্ভব। ডেভিড কিট এবং ইমানুয়েল কাস্তানোর গবেষণাতেও কিন্তু কন্টেন্টের ওপর জোর দেওয়া হয়েছে, মাধ্যমের ওপর নয়। তাহলে প্রশ্নটা দাঁড়ায়, সমস্যাটা কি স্ক্রিনের, নাকি স্ক্রিনের চারপাশের পরিবেশের, যা আমরা নিজেরাই তৈরি করি? কিন্তু সেই পরিবেশ তৈরিতে ছাপা বই যে সহজাতভাবেই সাহায্য করে, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। দেখুন, একটা ছাপা বইয়ে কোনো হাইপার লিঙ্ক নেই। আপনাকে প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত একটা রৈখিক পথে ভ্রমণ করতে হয়। এই প্রক্রিয়াটা আমাদের মস্তিষ্ককে একটা বিষয় নিয়ে দীর্ঘক্ষণ ধরে যুক্তি পরম্পরায় চিন্তা করতে শেখায়। অন্যদিকে ডিজিটাল টেক্সটে হাইপারলিঙ্ক আমাদের এক বিষয় থেকে আরেক বিষয়ে লাফিয়ে যেতে উৎসাহিত করে। এটা আমাদের মনোযোগকে খণ্ডিত করে ফেলে এবং দীর্ঘক্ষণ একটা বিষয়ে নিবিষ্ট থাকার ক্ষমতা কমিয়ে দেয়। নিকোলাস কার তার দ্য শ্যালোজ বইতে ঠিক এই ব্যাপারটিই তুলে ধরেছেন, যে ইন্টারনেট আমাদের চিন্তার প্রক্রিয়াকেই বদলে দিচ্ছে, আমাদের অগভীর চিন্তাবিদে পরিণত করছে। আপনি যখন হাতে একটা বই নিয়ে বসেন, তখন আপনার মস্তিষ্ক একটা নির্দিষ্ট কাজের জন্য প্রস্তুত হয়, যাকে বলে ডিপ ওয়ার্ক। কিন্তু ডিজিটাল ডিভাইসে পড়ার সময় মস্তিষ্ক একই সঙ্গে একাধিক কাজ করার জন্য তৈরি থাকে। এখানেই মনোযোগের গুণগত পার্থক্যটা তৈরি হয়ে যায়। আমি আপনার ডিপ ওয়ার্কের ধারণার সঙ্গে একমত এবং নিকোলাস কারের কাজকেও শ্রদ্ধা করি। কিন্তু আমাদের বাস্তবতাটা একটু দেখুন। বাংলাদেশে বিশ্বব্যাংকের তথ্যমতে ৫১% শিক্ষার্থী একটা সহজ সরল বাক্য পড়ে তার অর্থ ঠিকমতো বুঝতে পারে না। এই পরিস্থিতিতে তাদের রৈখিক চিন্তা বা গভীর পাঠের চেয়ে অক্ষরজ্ঞান এবং পড়ার অভ্যাস তৈরি করাটা কি বেশি জরুরি নয়? ডিজিটাল বই সেই কাজটা অনেক সহজে করতে পারে। একটা স্মার্টফোনে হাজার হাজার বই রাখা যায়, ফন্টের আকার ইচ্ছে মতো পরিবর্তন করা যায়, বিল্ট ইন ডিকশনারি ব্যবহার করে কঠিন শব্দের অর্থ জেনে নেওয়া যায়। এগুলো পড়ার প্রক্রিয়াকে অনেক সহজ করে তোলে। আপনি একটা কঠিন শর্ত জুড়ে দিচ্ছেন যে পড়তে হলে ছাপা বই পড়তে হবে। এতে যেটুকু আগ্রহ আছে সেটাও হয়তো নষ্ট হয়ে যাবে। আমার মনে হয় এটা অনেকটা কাউকে সাঁতার শেখানোর আগে অলিম্পিকের ল্যাপ টাইমের কথা বলার মতো। আরে আগে তো তাকে পানিতে নামতে দিন। কিন্তু পানিতে নামার পর সে যদি ভুল কৌশল শেখে, তাহলে তো সেই অভ্যাসটাই তার জন্য একটা সমস্যা হয়ে দাঁড়াবে। আমি বলছি না যে ডিজিটাল বই পুরোপুরি বর্জন করতে হবে, কিন্তু আমাদের বুঝতে হবে কোনটা কোন কাজের জন্য উপযোগী। দ্রুত কোনো তথ্য খোঁজার জন্য বা ছোট আর্টিকেল পড়ার জন্য ডিজিটাল মাধ্যম চমৎকার, কিন্তু যখন গভীর জ্ঞানার্জন বা মননশীলতার প্রশ্ন আসে, আমার মতে ছাপা বইয়ের কার্যকারিতা অনেক বেশি। আপনি যে সহজলভ্যতার কথা বলছেন, তার একটা উল্টোপিঠও কিন্তু আছে। অতিরিক্ত সহজলভ্যতা অনেক সময় জিনিসের মূল্য কমিয়ে দেয়। বিনামূল্যে পাওয়া শত শত পিডিএফের ভিড়ে একটা বইও হয়তো শেষ পর্যন্ত পড়া হয়ে ওঠে না, কিন্তু নিজের টাকা দিয়ে কেনা একটি বই শেষ করার তাগিদ থাকে। আমরা কি তরুণদের মধ্যে এই বার্তা পৌঁছে দিচ্ছি না যে জ্ঞান বা বই সহজলভ্য এবং সস্তা, এর জন্য কোনো প্রচেষ্টা বা বিনিয়োগের প্রয়োজন নেই? এই মানসিকতা কি দীর্ঘমেয়াদে জ্ঞানচর্চার জন্য স্বাস্থ্যকর? আপনি মানসিকতার কথা বলছেন, আর আমি সুযোগের কথা বলছি। এই দুইয়ের মধ্যে একটা ভারসাম্য দরকার। হতে পারে বিনামূল্যে পাওয়া সবকিছু আমরা পড়ি না, কিন্তু এর মধ্যে থেকেই হয়তো কেউ তার প্রিয় লেখককে খুঁজে পায়, নতুন কোনো বিষয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠে, যা তাকে পরে ছাপা বই কিনতে উৎসাহিত করে। ডিজিটাল মাধ্যম এখানে একটা প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে। আর অর্থনৈতিক দিকটাও তো ভাবতে হবে। একজন শিক্ষার্থীর পক্ষে সব বই কেনা কি সবসময় সম্ভব? আমাদের পাবলিক লাইব্রেরির অবস্থাও তো আমরা জানি। সেখানে ডিজিটাল বই একটা গণতান্ত্রিক ভূমিকা পালন করে, জ্ঞানকে সবার জন্য উন্মুক্ত করে দেয়। আমরা মাধ্যমকে দোষারোপ না করে বরং ডিজিটাল লিটারেসি বা ডিজিটাল মাধ্যমে কিভাবে মনোযোগ দিয়ে পড়তে হয় সেই শিক্ষাটা দিতে পারি। স্কুল কলেজে যদি শেখানো হয় কিভাবে নোটিফিকেশন ম্যানেজ করতে হয়, কিভাবে পড়ার জন্য একটি ডিজিটাল পরিবেশ তৈরি করতে হয়, তাহলে তো সমস্যার অনেকটাই সমাধান হয়ে যায়।
মূল কথা হল প্রযুক্তিকে শত্রু না ভেবে একে আমাদের লক্ষ্য পূরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। দেখুন, এই আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট, পড়ার অভ্যাস তৈরি করা নিঃসন্দেহে জরুরি। কিন্তু আমার মূল বক্তব্য হল, পড়ার মান বা গুণগত দিকটি উপেক্ষা করা যায় না। ছাপা বই তার গঠন এবং ডিস্ট্র্যাকশনমুক্ত প্রকৃতির কারণে আমাদের মস্তিষ্ককে গভীর চিন্তাভাবনা, স্মৃতি এবং সহানুভূতির জন্য সবচেয়ে ভালোভাবে প্রশিক্ষণ দেয়। এটা কেবল তথ্য গ্রহণ নয়, এটি একটি সামগ্রিক সংবেদনশীল অভিজ্ঞতা যা আমাদের চিন্তার জগৎকে স্থায়ীভাবে সমৃদ্ধ করে। আমরা যদি ভবিষ্যৎ প্রজন্মকে কেবল তথ্য মস্তিষ্ক বা কনজিউমার না বানিয়ে চিন্তাবিদ হিসাবে দেখতে চাই, তাহলে ছাপা বইয়ের গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না। আর আমি বলবো, আজকের আলোচনায় আমরা দেখলাম যে ছাপা বইয়ের অনেক অনস্বীকার্য সুবিধা থাকলেও আমাদের বর্তমান বাস্তবতায় মূল চ্যালেঞ্জ হল বই পড়ার অভ্যাসটিকেই ফিরিয়ে আনা। ডিজিটাল মাধ্যমগুলো তাদের সহজলভ্যতা এবং তরুণদের কাছে গ্রহণযোগ্যতার কারণে সেই লড়াইয়ে একটি অত্যন্ত শক্তিশালী হাতিয়ার হতে পারে। মাধ্যমকে দোষারোপ করার বদলে আমাদের উচিত কিভাবে যে কোনো মাধ্যমে গভীর মনোযোগ দিয়ে পড়ার একটি সংস্কৃতি তৈরি করা যায় সেদিকে মনোনিবেশ করা। দিনের শেষে একজন পাঠক তৈরি করাটাই সবচেয়ে বড় সাফল্য, তিনি যে মাধ্যমেই পড়ুন না কেন। দেখুন, আলোচনাটা এখানেই শেষ হচ্ছে না। এই বিষয়টাতে ভাবার মতো আরও অনেক কিছু আছে যা আমাদের আরও অন্বেষণ করতে উৎসাহিত করে।